আরে সমুদা, বসো বসো। এতদিন পর আর চায়ের দোকানে, তা পথ ভুলে নাকি? ভাবলাম তোদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই চলে এলাম আর কি। তা বেশ ভালোই করেছো। চা খাবে তো? হ্যাঁ বল। নীলু, আর এক কাপ চা দিয়ে যা। যাই। তবে তুমি যাই বলো, বিয়ে করে তুমি একদম ডুমুরের ফুল হয়ে গেছো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই বউঠান খুব আদর যত্ন করছে। আর আদর যত্ন, আজ এই লাগবে কাল ওই লাগবে, খেটে খেটে জীবন কয়লা হয়ে গেল। কেন গো, তোমাদের বিয়ের 1 মাসও হয়নি তাতে এই অবস্থা? কর না একবার বিয়েটা কর, তাহলে বুঝতে পারবি কত ধানে কত চাল। এই খেসে কি বলো গো, এদিকে তো আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। করিস না ভাই, জীবনে যদি শান্তিতে থাকতে চাস তাহলে অন্তত বিয়ে করার মতন ভুল করিস না। এই নাও তোমরা চা। তবে বৃন্দা, আমি তো বলবো একবার বিয়েটা করেই দেখো। বিয়েটা হলো হাওয়াইকে লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। কথাটা খুব একটা মন্দ বলিসনি। ওই যে আমাদের গ্রামের হরনাথ মুখুজ্জকেই দেখ না, 60-এর দৌড় গোড়ায় কিন্তু জীবনে বিয়ে করেনি, কত সুন্দর নিজের মতন করে আরাম আয়েশ করে জীবন কাটাচ্ছ। এটা কিন্তু একদম ঠিক বলেছে শম্ভুদা। এই হরনাথ মুখুজ্জের ব্যাপারটাই কিন্তু আলাদা। আমি একটা জিনিস ভাবছি। তুই আবার কি ভাবছিস নীলু? আমি ভাবছি ওই হরনাথ মুখুজ্জে এত টাকা পয়সা নিয়ে কি করে? এই কোনোদিন তো লোককে 4টা পয়সা দান করতেও দেখলাম না। তা যা বলেছিস নীলু, আরেকটা ভাবার বিষয়, লোকটা কোনোদিন কাজকর্ম কিছুই করেনি, তারপরে লোকটার কাছে এত টাকা পয়সা আসে কোত্থেকে কে জানে। এটা কিন্তু একটা ভাবার মতন বিষয়। হরনাথ মুখুজ্জের মতন একটা হাড় কিপ্টে হিসেবি লোক, যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেনি, কাজকর্মতে দূরে থাক, সারা জীবন পায়ের উপরে পা তুলে সবাইকে হুকুম করেছে, তার কাছে এত টাকা পয়সা আসে কোথা থেকে? আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো 2 নম্বরই ব্যবসা ট্যাবসা রয়েছে, বুঝলে? হ্যাঁ, হতেও পারে, তবে আমার মনে হয় অন্য কোনো ব্যাপার। আর কি ব্যাপার হতে পারে? আমার তো মনে হয় এর মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে। অলৌকিক শক্তি? কি যা তা বলছিস, আবার হয় নাকি? না হয় কি আছে? সে যেখান থেকেই আসুক তাতে আমাদের কি? যাই হোক, আজ উঠি না নিলু। হরেন, চলুম। এই এই এক্ষুনি চলে যাচ্ছ? আর একটু বসো। বাড়িতে ঢের কাজ রে, আসি আজ। হরনাথ মুখুজ্জে তার বিশাল বাড়ির বারান্দায় হুঁকোয় লম্বা টান দিচ্ছেন। ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিলিয়ে যাচ্ছে, চারপাশে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। এমন সময় এক চাকর এসে বলে, কথা, আপনি আমায় দিকে পাঠিয়েছেন? ওদিকের খবর কি? কোন দিকের খবর কর্তা? কতবার বললাম তোকে, নতুন কাজের লোক খুঁজে আন। আরে এদিকে দেখতে দেখতে যে 1 মাস কেটে গেল, কাজের জন্য একজনকে জোগাড় করে আনতে পারলি না। আমি কি বুড়ো বয়সেও সব কাজ একা সামলাবো নাকি? এই কথা আমি তো খোঁজ করছি, বিজ্ঞাপনও দিয়েছি, এই হাটে বাজারে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু আপনার নাম শুনলে সব ভয় কেটে পড়ছে। মানেটা কি? হ্যাঁ, আমার ভয় কেটে পড়ছে মানে? আমি কি বাঘ না ভাল্লুক যে যে কাজ করতে আসবো তাকে খেয়ে ফেলবো? ভাত কাপড় ঘর সব তো দেওয়া হবে, তাহলে আবার ভয় কিসের? এই আসলে করতে হবে সেটা নয়, লোক পাওয়া যাচ্ছে, তবে কেউ এত কম মাইনেতে কাজ করতে আসতে চাইছে। চুপ কর হতচ্ছাড়া, কম মাইনে আবার কি রে? যেটা দেওয়া হচ্ছে সেটা অনেক, সাথে আবার বিনা খরচায় থাকা খাওয়া পাচ্ছে, আবার কি চাই? কথা, একটা পোলা নিচে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। কেন? কাগজে দিছেন না ওই বিজ্ঞাপনটা, ওইটা পইরে কাজ চাইতে আইছে মনে হয়। ওরে বাবা, বিজ্ঞাপন পড়েই এসেছে বলছিস? তা দেখতে কেমন? চেহারাখানা বেশ ভালোই, হ্যাঁ, সুন্দর ছিমছাম। বুঝলাম। মনে হইতাছে কাজের খোঁজে আইছে। ওর কি আপনার কাছে পাঠাই দিমু? পাঠিয়ে দে, দেখি কেমন ছেলে এসেছে। আমি তাহলে যাই। হ্যাঁ, যা। কথা, এই যে এই ছেলেটা নতুন কাজের সন্ধানে আইছে। ঠিক আছে, তুই এখন যা। আইকে কথা। গিয়ে ছোকরা, নাম কি তোমার? আমার নাম বিধান।
নিজের নিয়ে কিছু বলো। এই যেমন এর আগে কোথায় কাজ করতে? আমার জন্মের কয়েক বছর পরেই আমার মা মারা যায়, বাবাকেও কোনোদিন দেখিনি। মায়ের মৃত্যুর পরে নীলপুর গ্রামের অনাথ আশ্রমেই বড় হয়েছি। পরে কাজের সন্ধানে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। ঘুরে বেরিয়েছো মানে শহর টহরও গিয়েছিলে নাকি? হ্যাঁ কথা, শহরে গিয়ে কয়েক মাস কাজ করেছি। দোকানে মালবহন, গুদামের কাজ, লোকের বাড়িতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কখনো বেশি দিন মন থাকেনি। কেন টিকলো না কেন? কাজ পেলে তো খাওয়া পড়ার অসুবিধা হওয়ার কথা না? জানি না কর্তা। তুমি তো ভারী অদ্ভুত বাবু। কাজ নেই অথচ কোথাও মন টেকে না, আবার কষ্টের কাজের পেছনে ঘোরো। এই পৃথিবীতে এমন তো কোনো কাজ নেই যে তোকে বসে বসে টাকা দেবে। কর্তা, আমি বিজ্ঞাপন দেখেই এখানে এসেছি। এই কাজটা আমার ভীষণ দরকার কর্তা। কথা দিচ্ছি, আমাকে যদি সুযোগ দেন তাহলে আর পালিয়ে বেড়াবো না। এবার এবার মন শক্ত করে কাজ করব। খুব দরকার তাই তো? আচ্ছা ঠিক আছে। মালতীদি, ও মালতীদি, একটু এদিকে এসো। আগে বলুন কর্তা। বলছে এই ছেলেটাকে বাড়ির সব নিয়ম কানুন কাজকর্ম বুঝিয়ে দাও। দেখো কেমন কাজ টাজ করছে দেখো। আচ্ছা কর্তা। আর হ্যাঁ ছোকরা, তোমাকে বলি আমার বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে। যখন ইচ্ছে হলো কাজ করলাম, যখন ইচ্ছে হলো ছেড়ে দিলাম। এসব করলে কিন্তু চলবে না। না কর্তা, এবারে কাজ ছেড়ে যাব না, মন দিয়ে কাজ করব। করলেই ভালো। আর একটা কথা, কম টাকায় কাজ করতে চাইলে না না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার দুবেলা দুমুঠো খাবার জুটলেই অনেক। ঠিক আছে, তুমি আজ থেকে তাহলে কাজে লেগে পড়ো। মালতীদি তোমাকে বাড়ির কাজকর্ম সব বুঝিয়ে দেবে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। এক সন্ধ্যায় বিধান, আমি তোমাকে ডেকেছি একটা বিশেষ প্রয়োজনে। কর্তা, আমি কি কোনো ভুল করেছি? আমার করা কোনো কাজ আপনার কি পছন্দ হয়? না না, ঘটনাটা তা নয়, বরং তার উল্টোটাই। আমি তোমার কাজে ভীষণ খুশি। তুমি এই 6 মাস নিখুঁতভাবে সব কিছু সামলেছ। তবে আমি তোমাকে কিছু বলার জন্যই ডেকেছি। অনেক অনেক ধন্যবাদ কর্তা। বলুন কি বলতে চান? শোনো, আমার বয়স হয়েছে, আমার 3 কুলে কেউ নেই, না স্ত্রী না সন্তান। এই বিপুল সম্পত্তির একমাত্র অধিকারী আমি। কিন্তু আমি চাইছিলাম মৃত্যুর আগে কাউকে কাছের মানুষ হিসেবে যদি পাশে পাই। তাই আমি তোমাকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমতা আমতা করে বিধান বলল, কি বললেন কর্তা? আমাকে দত্তক? আমি তো অনাথ, আমার নিজের তো পরিচয় নেই, অথচ অথচ আপনি। হ্যাঁ বিধান, আমি আমার সিদ্ধান্তে অটল। সব ব্যবস্থা আমি করে দেব। আমার অবর্তমানে এই বাড়ির উত্তরাধিকার হবে তুমি, প্রচুর সম্পত্তির মালিক হবে তুমি। তবে শুধু একটাই শর্ত আমার। শর্ত? হ্যাঁ শর্ত। আবার এই বিপুল সম্পত্তির উৎস কি, কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, এসব জানার কোনো চেষ্টা করবে না। সঠিক সময় এলে তুমি নিজেই সবটা জানতে পারবে। অপ্রত্যাশিত প্রস্তাব পেয়ে বিধানের বুক ধড়ফড়িয়ে উঠল। কয়েক মাসের মধ্যেই সে এক অজানা অঙ্গীকারের মুখোমুখি দাঁড়িয়েছে। হরনাথ মুখুজ্জের কথার ভাঁজে যেন লুকিয়ে আছে কোনো রহস্য। ব্যাপারটা তো বেশ গোলমেলে মনে হচ্ছে। মাত্র 6 মাস হলো এখানে আছি, এর মধ্যেই আমাকে দত্তক নিয়ে এই বিশাল সম্পত্তির অধিকারী বানাতে চাইছে। নিশ্চয়ই এর আড়ালে কোনো অভিসন্ধি আছে। কি হলো, এতক্ষণ ধরে কি ভাবছো তুমি? হ্যাঁ হ্যাঁ, না না, কিছুই না কর্তা। যদি আপনি আমাকে দত্তক নিতে চান তবে আমার মতন ভাগ্যবান আর কেউ হবে না। তবে আজ থেকে আর কর্তা নয়, আজ থেকে তুমি আমায় বাবা বলে ডেকো। আচ্ছা। বিধান ঠোঁটের কোণে বলপূর্বক হাসি আনার চেষ্টা করলেও তার চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। মনের মধ্যে সন্দেহের বীজ দানা বাঁধলেও লোভ নামের শেকলে বাঁধা পড়ল বিধান। এতদিন অনিশ্চয়তার জীবন কাটানোর পর বাকি জীবন সে রাজার হালে কাটিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইল না। কিন্তু নিজের অজান্তেই বিধান হয়তো পা বাড়ালো এক অজানা অন্ধকারের পথে।
দূর, আমরা এত বছর এখানে আছি, কোনোদিন একটা কানা করিও আমাদের হাতে দেয়নি। আর এই দুদিনের ছোকরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সম্পত্তির হকদার হয়ে গেল। এই বিধানের কপাল দেখো, আমরা এই এতকাল পরিশ্রম করে আজও এরকম চাকরি থেকে গেলাম। আমি কেবল একটাই কথা বলবো, ছেলেটার শেষ ভালো হবে না। মিলিয়ে নিস আমার কথা, ছেলেটার কোনো দিন ভালো হবে না। আরে বিধান ভাই বল, তুই তো এখন একেবারে রাজা হয়ে গেছিস ভাই। এখন তোর টাকা আছে, ক্ষমতা আছে, গাড়ি ঘোড়া সব তোর হাতে। হ্যাঁ, শুধু একটা কাজ বাকি। আবার কি কাজ? তোর বাপকে গিয়ে বল এখনই যেন তোর নামে উইলটা করে দেয়, নাহলে পরে আবার অনেক ঝামেলা মানতে পারে। উইল মানে কি? আরে বোকা, আজ তুই ছেলে হয়েছিস ঠিকই, কিন্তু দেখ, কাল তোর বাপ মরলে যদি লিখিত কিছু না থাকে, তাহলে কে জানে কোথা থেকে কোনো দাবিদার কে হয়ে আসবে। তুই ছেলে হয়েও খালি হাতে বসে থাকবি ভাই। তাই বলছি, এখনই নিশ্চিত কর, তোর নামে উইল থাকলেই অন্য কেউ এসে নিজেকে মুখুজ্জে বংশের উত্তরাধিকারী বলে দাবি করতে পারবে না। কথাটা মন্দ বলিসনি, উইল থাকাটাও তো দরকার। আরেকটা কথা, একবার ভেবে দেখেছিস তোর বাপের এত টাকা আসছে কোথা থেকে? এটা জানার অধিকার কিন্তু তোর আছে ভাই। কিন্তু বাবা প্রথম দিনেই তো মানা করেছিল এইসব ব্যাপারে মাথা না ঘামাতে। মাথা ঘামাবি না বললেই হলো? তুই তোর বাপের ব্যাটা, তোর হক আছে সব বিষয় জানার। আরে তোর বাপ আর কতদিন বাঁচবে? তারপর তুই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই রে ভাই। কাল যদি কেউ তোকে প্রশ্ন করে এই বিপুল ধন সম্পদের উৎস কি, তুই কি জবাব দিবি? হ্যাঁ, এই চুপ করে আছিস কেন? উত্তর দে। শোন, আমি বরং বলি, তুই একবার তোর বাপ যে ঘরে থাকে সেই ঘরে তল্লাশি করে দেখ। আমি নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে ভাই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু একটা কিছু পেলাম না। বাবা অবশ্যই কিছু না কিছু লুকিয়ে রেখেছে। এ আবার কেমন বস্ত্র, কি অদ্ভুত! এমন মূর্তি তো আগে দেখিনি, ভীষণ অদ্ভুত রকমের। একবার বরং হাতে নিয়ে দেখি। বাবা, মনে হচ্ছে কেউ চিঠিয়ে রেখেছে। দেখি একবার চেষ্টা করে দেখি। নিজের মনের কৌতূহল নিরসন করতে না পেরে পুনরায় হাত বাড়িয়ে মূর্তিটির মাথায় হাত দিয়ে তোলার চেষ্টা করতেই আশ্চর্যজনকভাবে মূর্তিটা হালকা নড়ে কিছুটা সরে যেতেই আর পলকের মধ্যে একটা বিকট শব্দে এই ব্যাপারটা তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তো মনে হচ্ছে কোনো গুপ্ত দরজা, কিন্তু কিন্তু এই তো পুরো অন্ধকার। তো একটা সিঁড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে। একবার গিয়েই দেখি কি আছে। এ কি, এই কোথায় এসে পড়লাম আমি? দেখে তো মনে হচ্ছে কোনো কোনো কালা জাদুর আড্ডা। আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। হঠাৎ দূর থেকে পায়ের শব্দ ভেসে আসতেই বিধানের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। সে দ্রুত মশালের আলোর বাইরে দেওয়ালের একটা অন্ধকার কোণে লুকিয়ে পড়ে। ঠিক তখনই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মশালের আলোয় প্রকাশ পায়। তার পরনে গাঢ় লাল বস্ত্র। বিধান ভালো করে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তার পিলে চমকে ওঠে। এই মানুষটি আর কেউ নয়, সে যে স্বয়ং হরনাথ মুখুজ্জে, তার এককালীন মালিক ও বর্তমান পিতা। আবছা আলো আধারিতে বিধান দেখল মন্ত্রপাঠ শেষ করে হরনাথ ছুরিটা তুলে ধরে, আর মশালের আলোয় ফলাটা যেন আরো ভয়ঙ্কর দেখায়।
এক ফোঁটা রক্ত টপকে পড়ে কঙ্কালের মাথার উপর। রক্ত পড়ার সঙ্গে সঙ্গে কক্ষের মধ্যে একটা অদ্ভুত কম্পন শুরু হলো, যেন যেন এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে। বিধানের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাবা, বাবা, আমি এসেছি। আমার সাথে কথা বলবে না? চুপ কর আরামজাদা, তোকে কতবার বলেছি তোর এই পাপী মুখে আমায় বাবা বলে সম্বোধন করবি না। তোর মতন কুলাঙ্গার ছেলে। কুলাঙ্গার? এখানে তো বাবা ছাড়া ঠিকই তো, আর কি উপস্থিত নেই। কিন্তু তবে কুলাঙ্গার হলেও বাবা কার আমি সাথে তো কথা তোমারই বলছে? ছেলে। কেন এসেছিস এখানে? আমার যে সম্পদ শেষ হয়ে এসেছে বাবা, আমার আমার আরো সম্পদ চাই। আরো 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 অনেক সম্পদ চাই। এতকাল তুই যা চেয়েছিস আমি তাই দিয়েছি, কিন্তু তুই তোর এই পাপী মুখে আমাকে দ্বিতীয়বার বাবা বলে সম্বোধন করবি না। আমার যে আরো সম্পদ চাই। দাও, দাও আমায়, আমায় আরো সম্পদ দাও। তোর কত সম্পদ চাই তুই নে। চোখের সামনে সোনা দানা মণিমাণিক্যে পরিপূর্ণ বাক্স দেখে চোখ চকচক করে উঠল হরনাথের। ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর হাসি। আমি তাহলে আসি বাবা, সম্পদ শেষ হলে আবার আসবো। এ কি দেখলাম আমি? কিছু একটা কঙ্কালের মুন্ডু কথা বলছে। বাবা এ কি করছে? এই সম্পদ, এই কালো জাদু। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু পালাবো কি করে? ওই দরজা দিয়ে পালাতে গেলে তো ধরা পড়ে যাব। কয়েক মুহূর্ত অপেক্ষা করতেই বিধান দেখল তার পিতা সেই বিশালাকৃতির বাক্সটি কাঁধে চাপিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরে। আর কিছুক্ষণের মধ্যেই দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ পাওয়া গেল। বাবা তো চলে গেছে, আর মনে হয় না এদিকে ফিরবে। যাই হোক, এই তাহলে হলো বাবার বিপুল ধনসম্পদের উৎস। এখন তো বাবা নেই, তাহলে আমিও কি এই একই উপায় প্রয়োগ করে দেখবো কি হয়? একবার করে দেখি না, কি আছে। যাই, আরে ব্যর্থ হলে হব, অসুবিধা নেই। বাবা, ও বাবা, আমি এসেছি। আমাকে সম্পদ দেবে না? আমার যে সম্পদ শেষ হয়ে গিয়েছে। বাবা তো ঠিক এই কথাগুলোই বলেছিল, কিন্তু তাহলে আমার বেলায় কাজ করছে না কেন? এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। বিধানের মনে সেই অন্ধকার রহস্যের ঝড় থামেনি। সে প্রতিদিন তার বাবার সেই গুপ্ত কক্ষের কথা ভেবে অস্থির হয়ে ওঠে, কিন্তু কোনো সুযোগ পায়নি আরও অনুসন্ধান করার। তার লোভ ক্রমশই বেড়ে চলেছে এবং সেই লোভের সঙ্গে মিশেছে ঈর্ষা। একদিন সকালে হরনাথের ব্যক্তিগত ঘরে বিধান তার সাথে কথা বলতে আসে। ঘরের ভেতর হরনাথ পুরনো হিসেবের খাতা দেখছেন। বাবা, আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? বল শুনি। তোমার এই বিশাল সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা সবকিছু তুমি তো আমাকে দত্তকপুত্র করে নিয়েছো, কিন্তু যদি কাল তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমি চাই তুমি এখনই আমার নামে একটা উইল করে দাও, যাতে সবকিছু আমার হয়ে যায়। এটা তো আমার হক। উইল? ছেলে হয়েছিস বলে কি সবকিছু তোর হাতে তুলে দেবো? আমি এখনো বেঁচে আছি, আর তুই এখনই সম্পত্তির ভোগ চাইছিস? এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ, তাড়াহুড়ো নয় বাবা, সতর্কতা। গ্রামে তো সবাই বলা বলি করছে যে তোমার কোনো উত্তরাধিকারী নেই। যদি কেউ এসে দাবি করে, আমি তো তোমার ছেলে, কিন্তু লিখিত কাগজ না থাকলে কি করে হবে? আমাকে তো খালি হাতে বসে থাকতে হবে। চুপ কর। তুই এখনই সম্পত্তি লোভে পাগল হয়ে গেছিস। আমি যা বলেছি তাই হবে। উইল করব যখন করার দরকার পড়বে। এখন যা এখান থেকে। না বাবা, তুমি বুঝছো না, আমার বন্ধুরা বলেছে যে... বন্ধুরা? এই বন্ধুরাই তোর মাথা খাচ্ছে। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না হতো ছাড়া।
ঝগড়ার পর বিধান মনমরা হয়ে গ্রামের বাইরে গিয়ে একটা বড় গাছতলায় বসে সারাদিন কাটিয়ে দিলেও তার অন্তরে বাসা বাঁধা ক্রোধ আর লোভের বেড়াজালে সে আবদ্ধ হয়ে পড়েছে। এবার সময় এসেছে ওকে সরিয়ে দেওয়ার, কারণ এই বুড়ো যতদিন বেঁচে থাকবে ততদিন সম্পত্তি আমার নামে হবে না। তাই সম্পত্তি যদি আমাকে পেতে হয় তাহলে সবার আগে বাপকে মরতে হবে। বাবা, আমি ভুল করেছি, সকালে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এসব কথা বলবো না, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে ঠিক আছে, আর এরকম কথা মনেও আনিস না। না না, আর কখনো না। রাতের খাবার খেয়ে হরনাথ তার ক্লান্ত দেহটা এলিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই হরনাথের শরীর কাঁপতে শুরু করে, মুখ থেকে বেরিয়ে আসে গ্যাঁজলা। বিধান ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়। বিস্ফারিত দৃষ্টিতে হরনাথ চেয়ে থাকে বিধানের দিকে। ক্রমেই নিথর হয়ে আসে হরনাথের দেহ, আর বিধানের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নির্মম ম্লান হাসি। ওপারে ভালো থেকো বাবা, এদিকটা আমি ঠিক সামলে নেব, তুমি নিশ্চিন্তে নরক যাত্রা করতে পারো। মেরে ফেললি নিজের বাবাকে, মেরে ফেললি। এটা তো হওয়ারই কথা ছিল। ওই কথায় আছে না, বাপ কখনো তার বাপকেও ছাড়ে না। এই কথাটা আবার প্রমাণিত হলো। বল, তোর কি সমস্যা? বাবা, কিছুতেই আর্থিক সংকট আমার পিছু ছাড়ছে না। এই পৃথিবীতে লক্ষ্মী আর কুবের ছাড়া তো অর্থের অভাব সকলেরই। তাহলে কি আমার এই সমস্যার সমাধান কোনোদিন হবে না? একটা উপায় আছে, কিন্তু সেই পথ যে বড়ই কঠিন। আপনি বলুন, আমি সব করতে পারবো। তাহলে শোন, তোর সাথে রক্তের সম্পর্ক রয়েছে এমন মানুষের বলি দিতে হবে, আর সেই পারবে তোর এই আকাঙ্ক্ষা পূরণ করতে। তখন তুই যা চাইবি তাই পাবি। এও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু বাবা, আমার যেই তিন কুলে জন্মদাতা পিতা ছাড়ার কেউ নেই। তাহলে তো আর কোনো কথাই রইল না, তোকে তোর বাবাকে বলি দিতে হবে, যদি পারিস তবে। না না, তা কি করে হয়? ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা অনেক কষ্টে আমাকে মানুষ করেছে। আমি তাহলে আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। তাহলে বৃথা সময় অপচয় না করে এখান থেকে চলে যা। না 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 বাবা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। একবার ভেবে দেখ, তোর বাবার বয়স হয়েছে, আজ না হয় কাল সে এমনি মারা যাবে, কিন্তু তুই এই কাজটা করলে সারা জীবন রাজার হালে থাকবি, বাকিটা তোর উপর। হে ভগবান, আমি আমি কোন দোটানায় পড়লাম? তবে তান্ত্রিক তো কথাটা ঠিকই বলেছে, আমাকে নিজের জন্য এই কাজটা করতে হবে। বাবা, আমি রাজি। ঠিক আছে। নিজের বাবাকে হত্যার পরবর্তী সময়ের কার্য সম্পর্কে তান্ত্রিকের মুখে বিস্তারিত বর্ণনার পর হরনাথ খুশি মনে ভিটেতে ফিরে আসে। লজ্জা করছে না তোর? লজ্জা করবে কেন? আজ নয় কাল তো তুমি মরবেই, নয় দুদিন আগে মরলে তাতে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? নিজের ছেলের জন্য এইটুকানি করতে পারবে না? তোর মতন কুলাঙ্গার ছেলে যেন কোনো বাপ মায়ের না হয়। তো কি তোমার মতন সারা জীবন দুঃখে কষ্টে দিন কাটাবো? পারবো না, পারবো না। আমি আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য একটা কেন 1000টা খুন করতে পারি, হোক না সেটা আমার নিজের বাবা। কথাটা শেষ করে নিজের হাতে থাকা ধারালো ছুরিটা হরনাথ তার বাবার গলা বরাবর চালিয়ে দিতেই ভেসে আসে এক আকাশ বিদীর্ণ করা চিৎকার, আর সাথে যন্ত্রণা মিশ্রিত কয়েকটা কথা। কিভাবে মরবে? তারপর কি হলো? তান্ত্রিকের বলা কথা, সমস্ত কথা অনুযায়ী কর্তামশাই সমস্ত কাজ করে প্রথমবারে সফলতা লাভ করে। আর এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলুম আমি। কর্তা এই ভয়ে কোনোদিন তোর মাকে বিয়ে করতে চাইনি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। মাকে বিয়ে করতে চাইনি মানে? হরনাথ মুখুজ্জে তোর জন্মদাতা পিতা রে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি কর্তা। আর তোর মা মধুবালার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, তুই তখন পেটে।
কর্তার ভয় ছিল যে সম্পত্তির লোভে কর্তা নিজের বাবাকে হত্যা করেছিল, যদি তার সন্তানও একইভাবে, ঠিক এই কারণেই উনি তোর মাকে বিয়ে করেননি। আমি মাকে যখনই জিজ্ঞেস করেছি, মা কোনোদিন আমাকে বাবার কথা বলেনি। প্রতিবারই বলেছে আমার বাবা মৃত। তোর গলার কাছে ওই ওই জরুলটা দেখেই কর্তা তোকে চিনতে পারে। বয়স বাড়ার সাথে সাথে কর্তার চিন্তা বাড়তে থাকে, তার বিপুল সম্পত্তির অধিকারী কে হবে। যদি ওনার জীবিত অবস্থায় উনি কাউকে উত্তরাধিকারী মনোনীত না করে যেতে পারেন, তাহলে এই সম্পত্তি পঞ্চভূতে লুটে পুটে খাবে। তখন তুই আসিস, কর্তা তোকে প্রথম দেখেই চিনে ফেলে। হয়তো ভয় আর আতঙ্ক, খানিকটা আক্ষেপ থেকে চেয়েও তোকে পরিচয়টা জানাতে পারিনি। তার মানে আমি আমার বাবাকে? আরে হতভাগা, তুই তোর বাবাকে নিজের হাতে খুন করেছিস। সম্পত্তির লোভ, বড় লোভ রে। বাবা? কর্তাবাবুর বাবা মারা যাওয়ার সময় অভিশাপ দিয়েছিলেন যে ওনাকেও ঠিক একইভাবে মরতে হবে। অদৃষ্টের লিখন কেউ খণ্ডাতে পারে না। আজ ঠিক তাই হলো। কর্তা যেমন সম্পত্তির জন্য নিজের বাবাকে খুন করেছিলেন, তেমনি তিনিও সম্পত্তির লোভেই নিজের ছেলের হাতে খুন হলেন। এখন আর কেঁদে কি করবি? তুইও যা, সাধনা শুরু কর। টাকা পয়সার দরকার তো আয়েশ করার জন্য। যা, তুইও যা, দাঁড়িয়ে আছিস কেন? আমার নিজের বাবা এটা জানলে আমি কখনোই খুন করতাম না। আমার কিছু চাই না, কিছু চাই না। এখন সেসব কথা বলা বৃথা, ভিত্তিহীন। জঙ্গলের নিবিড় অন্ধকার কেটে গিয়েছে ভোরের প্রথম আলোয়, কিন্তু বিধানের হৃদয়ে সেই আলোর কোনো স্পর্শ নেই। বিধান তখনও নির্বাক হয়ে বসে রইল মাটিতে। মালতীর পায়ের শব্দ মিলিয়ে যায় দূরে, কিন্তু তার কথাগুলো বিধানের মনে গেঁথে থাকে। লোভের পথে পা বাড়ালে পাপ যে তার বাপকেও ছাড়ে না।